Hello and welcome to a new chapter. Ajker dinta is very important for all of us. Uh, Not just for digital ideas but also for Indian football. আমি সুমন চক্রবর্তী, নতুন ইনিংস। আমার সাথে রয়েছেন গোপাল রায়, আমার বহুদিনের সতীর্থ এবং আমার সিনিয়র, এবং অবশ্যই none other than the great Ranjit Bajaj. I mean, if it's about to voice it out about Indian football, if someone has to take the courage to deal with uh, the things which no one has courage to show, this is the man who shows it every now and then. A man who is desperately trying to help Indian football for a longer run. Ranjit, welcome to the first show of Digital Ideas. Thank you so much. Congratulations. Congratulations first, let me say congratulations on this new innings, and I'm sure that it will be more successful than even the last one. Thank you so much, Ranjit. Thank you so very much. আজকের শো যারা দেখছো তাদের প্রত্যেককে বলি তোমরা তোমাদের প্রশ্ন আমাদেরকে করতে পারো. We'd be answering you all. Yes, we are live, and as I just mentioned, Ranjit is with us today. Today we all know আজকে একটা অসাধারণ ঘটনা ঘটেছে। ভারতবর্ষের ফুটবলে একটা রেভলিউশনারি ঘটনা ঘটেছে, অর্থাৎ ভারতবর্ষের ফুটবলের দুটো অত্যন্ত পপুলার ফুটবল ক্লাব, একটা এটিকে এবং একটা মোহনবাগান, তারা মার্জড এন্টিটি হিসেবে তাদের নাম অ্যানাউন্স করেছে, এটিকে মোহনবাগান। আমরা সেটা নিয়েও আলোচনা করব। সবার আগে আসবো গোপালদার কাছে। গোপালদা, সবার আগে বলো কেমন আছো and how are you feeling after joining Digital Ideas? দেখো, দীর্ঘদিন বাদে তোমার সাথে দেখা হবে এবং বন্ধুদের সাথে চ্যাটও করব। মাঝখানে একটু বিভিন্ন কারণের জন্য এটা থেকে একটু সরেছিলাম আর কি। যাই হোক, আবার কামব্যাক করেছি। নতুন একটা প্ল্যাটফর্ম ডিজিটাল আইডিয়াস, এই প্ল্যাটফর্মে আমি, তুমি, মিস্টার বাজাজদের মধ্যে অসংখ্য মানুষ আমাদের সাথে আসবে এবং শেয়ার করবে, এবং আমরা মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মহাবাডান, বাংলার ফুটবল, ভারতবর্ষের ফুটবল প্রেমীদের অসংখ্য ভালো ভালো খবর উপহার দেব, এবং আশা করি তারাও আমাদের ফিডব্যাক দেবে। তারা কখনো ভালো বলতে হবে আমি বলছি না, যদি ভুল করি সেটাও ধরিয়ে দেবে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ভালোটা ভালো বলতে হবে, খারাপটা খারাপ বলতে হবে। সমালোচনা করুন কিন্তু আমাদের ছেড়ে যাবেন না। বিশ্বাস করুন, আপনাদের অনেক কিছু দেবার ইচ্ছে আমার, সুমন এবং আমাদের ডিজিটাল আইডিয়াস এর প্ল্যাটফর্মে যারা কাজ করছে তাদের প্রত্যেকের রয়েছে। আপনাদের অসংখ্য ভালো খবর উপহার দেব। হ্যাঁ সুমন, বলো। একদমই তাই। এবং গোপালদা, মিস্টার বাজাজ হ্যাজ জাস্ট গট ডিসকানেক্টেড ফ্রম দ্য শো, হি ইজ কামিং ব্যাক। তার আগে যে ব্যাপারটা বলে নি, আজকের দিনের যে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা যেটা আমরা বারবার আলোচনা করছিলাম, অর্থাৎ আজকে ভারতবর্ষের ফুটবলে প্রথমবারের জন্য এটিকে, অর্থাৎ যারা এবারের হিরো আইএসএল চ্যাম্পিয়ন এবং এবছরের যারা আই লিগ চ্যাম্পিয়ন, অর্থাৎ দুই চ্যাম্পিয়ন মিলে একটা মহাশক্তিধর দল তৈরি হলো। এবং আমরা অনেক পারমিটেশনস, কম্বিনেশনস করেছিলাম রাদা, যে কি হতে চলেছে কি না হতে চলেছে। নামটা সবার আগে আমাদের অনেকদিন আগে থেকেই আমরা জানতাম, যখন সঞ্জীব গোয়েঙ্কা প্রথম জানিয়েছিলেন যে ইট উড বি এটিকে মোহনবাগান, নামটা হয়তো জানতাম, কিন্তু অনেক প্রশ্ন ছিল যে লোগো কি হবে, কালার কি হবে, হোয়াট উইল বি দ্য জার্সি এন্ড অল। সব দিক থেকে তোমার ভিউজটা যদি আল্লাহ সবার আগে বলো, দেন আই উইল কাম টু মিস্টার বাজাজ। দেখো সুমন, আজকে এটিকে এবং মোহনবাগানের মধ্যে প্রথম ভার্চুয়াল মিটিং হলো। এই ভার্চুয়াল মিটিং এ খুব একটা বেশি সময় নেয়নি, কারণ মোটামুটি সবকিছু বিষয় প্রত্যাশিত ছিল। যেরকম ভাবে তোমার প্রত্যাশিত ছিল যে এই যে বোর্ডটা হবে, বোর্ডের মাথার উপরে বসবেন সঞ্জীব গোয়েঙ্কা, যেরকম ভাবে প্রত্যাশিত ছিল এই বোর্ডের অন্তর্ভুক্তি হবে সৌরভ গাঙ্গুলি, সবটাই ঠিক ছিল। কিন্তু এই দুটো বিষয় ছাড়াও আজকে অগণিত মোহনবাগান সমর্থক, সদস্য এবং দেবাশিস দত্ত, সৃঞ্জয় বসু এবং আরো কয়েকজন টপ লেভেল অফিসিয়াল ছাড়া বাকি অফিসিয়ালরাও উৎকণ্ঠার মধ্যে ছিল আজকে বোর্ড মিটিং এ কি হয়। তার কারণ হচ্ছে এইখানে
তিনটে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, এক নম্বর গুরুত্বপূর্ণ হচ্ছে, বাকি বিষয়গুলো নিয়ে মানুষের এত উৎকণ্ঠা ছিল না মোহনবাগান সমর্থকদের মধ্যে। তিনটে বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যার মধ্যে উৎকণ্ঠা ছিল। এক নম্বর হচ্ছে যে নতুন যে এন্টিটি হতে চলেছে এটিকে অ্যান্ড মোহনবাগান মার্জ হবার ফলে যে নতুন এন্টিটি হতে চলেছে, সেই নতুন এন্টিটির নামকরণ কি হতে পারে, এটা হচ্ছে এক নম্বর। দু নম্বর হচ্ছে যে তোমার রং অপরিবর্তিত থাকবে কি থাকবে না, রংটা কি হবে, ঠিক আছে, কালার। আর তিন নম্বর হচ্ছে লোগো অপরিবর্তিত থাকবে কি থাকবে না। মূলত এই তিনটে বিষয় নিয়ে অগণিত মোহনবাগান সমর্থক, সদস্য এবং অফিসিয়ালদের মধ্যে উৎকণ্ঠার বাতাবরণ তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে আমি বলতে পারি তোমার যে নামকরণটা, মোহনবাগান 131 বছরের একটা প্রতিষ্ঠান, মহিরুহ, সে তো তার নামের আগে এটিকে বসবে না তার নামের পরে এটিকে বসবে, এটা নিয়েই যাবতীয় জল্পনা ছিল। কিন্তু অনেক আগেই কিন্তু এটার হিন্টস পাওয়া গেছিল যে মোহনবাগান নামের আগে কিন্তু এটিকে বসবে। যখন জানুয়ারি মাসে তোমার এটিকে এবং মোহনবাগানের মার্জার হলো, তারপরেই যারা আইএসএলটা টেলিকাস্ট করে, সেই টেলিকাস্টের ইয়ে থেকে সঞ্জীব গোয়েঙ্কার একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল। সেখানে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা প্রথম দিনই মার্জারের পরে একটা হিন্টস দিয়েছিল যে এটিকে মোহনবাগান হতে চলেছে নামকরণ। তারপরেও যখন কোম্পানি গঠন হয়ে গেল, ভারত সরকারের কর্পোরেট অ্যাফেয়ার্স এর সাইডে এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেড নথিভুক্ত হলো, তারপরেও কিন্তু নানা রকম উৎকণ্ঠা ছিল যে কি হবে, নামকরণ কি হবে, এটিকে মোহনবাগান আর মোহনবাগান এটিকে। কিন্তু এবং সঞ্জীব গোয়েঙ্কা বারবারই বলেছেন একটা কথা, যে মোহনবাগান হচ্ছে দাদাস, আমি হচ্ছে বাচ্চাস, ঠিক আছে, এটা বহুবার সঞ্জীব গোয়েঙ্কা বলেছেন। সঞ্জীব গোয়েঙ্কা কি বলেছে, যে মোহনবাগানের কোনো লেগাসি কখনো অক্ষুণ্ণ হতে দেওয়া যাবে না, এটা বলেছে। ফলে সেই জায়গা থেকে সবাই আবার নতুন করে একটা সমীকরণ শুরু করে দিল, তাহলে কি মোহনবাগান আগে এটিকে পরে আসবে না। এটা যেরকম হিন্ট দিয়েছিল, এই কথার মধ্যে একটা বাতাবরণ তৈরি হলেও কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু আজকে যদি মোহনবাগানকে সামনে রেখে এটিকে পিছনে রাখতো, তাহলে মনে হয় মোহনবাগানের অগণিত সাপোর্টার্স, মেম্বার্স এবং অনেক অফিসিয়ালসদের কাছে আজকে কিন্তু মহানায়ক হয়ে যেতে পারতেন। তার কারণ অতীতে যখন ম্যাকডাওয়েল স্পন্সর হয়েছিল, তখন তোমার মোহনবাগান নামের আগেই বসেছিল। এক্ষেত্রে কিন্তু এটিকেও যেহেতু 80% দাবিদার, সেহেতু কিন্তু মোহনবাগানের আগে বসবে, এটাই স্বাভাবিক। তারা যদি পরে বসতো, কারণ চ্যাপ্টারটা হচ্ছে তোমার মোহনবাগান ভার্সেস সঞ্জীব গোয়েঙ্কা। এবার সঞ্জীব গোয়েঙ্কা ভেবেছিল যে নামটা পরে আসলে ভালো হয়, কিন্তু যাই হোক আসেননি। তিনিও যেহেতু 80% মালিক, তিনি আসতেই পারেন মোহনবাগান নামের আগে। ফলে মোহনবাগান নামের আগে এটিকেটা বসে যাওয়ায় হয়তো এটা সবাই বলেছিল যে এটাই তো স্বাভাবিক, এটার মধ্যে অস্বাভাবিকত্ব কিছু কেউ খুঁজে পাচ্ছিল না। যেহেতু অতীতে মোহনবাগানকে যখন স্পন্সর করতে এসেছিল ম্যাকডওয়েল, মোহনবাগানের নামের আগেই কিন্তু ম্যাকডওয়েলটা ছিল তোমার। ফলে এক্ষেত্রেও হয়তো সেটা খুব একটা অবাক হবার ঘটনা ঘটেনি। কিন্তু যদি সঞ্জীব গোয়েঙ্কা এই মোহনবাগান নামের পরে আসতে পারতেন, তাহলে আমার মনে হয় মোহনবাগান সদস্য, সমর্থক, অগণিত ইয়ের কাছে আজকে মহানায়ক হয়ে যেতে পারতেন। স্বাভাবিক ব্যাপার। দেখো, সঞ্জীব গোয়েঙ্কা 6 বছর ধরে একটা ব্র্যান্ডকে লালিত পালিত করেছে, 240 কোটি টাকা ইনভেস্ট করেছে, পার ইয়ার 40 কোটি টাকা করে ইনভেস্ট করে এই এটিকে ব্র্যান্ডটাকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। তিনি যে মোহনবাগান নামের আগে আসবেন তার ব্র্যান্ড নিয়ে এবং 80% মালিক হিসাবে, এটার মধ্যে স্বাভাবিকত্ব রয়েছেই, অস্বাভাবিকত্ব কিছু নেই। সেই কারণে আমি বলছি যে এর পরে যদি আসতেন,
তাহলে তিনি কিন্তু আজকে মহান নায়ক হয়ে যেতে পারতেন মোহনবাগান সাপোর্টার। একদমই তাই গোপাল দা। আমি আসবো রঞ্জিতের কাছে, অ্যাবসলিউটলি তাই গোপাল দা, এই প্রসঙ্গে আমি ফিরবো তোমার কাছে। তার আগে রঞ্জিতকে একটা কোয়েশ্চেন, রঞ্জিত, most importantly, as you just mentioned many a number of times over in the last couple of months as well, that investing in a club is a different thing, and merging with a new club is a different thing altogether. As a normal Indian football admirer, we all were concerned about the legacy of Mohun Bagan and East Bengal. So for Mohun Bagan as well, as you mentioned rightly, the jersey, the logo were very, very important for Mohun Bagan fans. Sentiment is concerned. Today, it's been very much cleared from both the directors, in fact, from both the clubs, in fact, that the logo would be very much the same which Mohun Bagan used to have. And of course, the jersey color will be remaining the same actually. So, as a consequence, after today's stand of the directors of ATK Mohun Bagan, what do you want to say? See, I think it's a brilliant move by Mr. Goenka that he has done this, because if this was also not done, I think it would have been one of the biggest fallacies or the biggest mistakes which have happened in Indian football. The legacy, see, we have to realize that right now Razzmatazz and all this glamour is coming in. There are only two clubs who have actually kept Indian football alive. For example, I'll just give you an example. You take Mohun Bagan and East Bengal out of the picture from Indian football. The book becomes from this big to a couple of pages. So it's, when you have legacy clubs like this, their health directly reflects on the health of the Indian football. So if their health is not good, and they have to actually go in this kind of a manner and look for investors who can even think of doing this, shows that Indian football is not in a good place. Now, right now, I see that Mr. Goenka still has a great opportunity, because the season has not started yet and nothing is set in stone. Because see, ek to hota hai contracts. These things can be changed. So hopefully he listens to the fans. He can see ATK, how many fans ATK has, how many fans Mohun Bagan has. You can have a third kit in celebration of the merger of Mohun Bagan and ATK. The third kit can be dedicated to ATK, so that that's even if a sponsor says to you that you'll have my third kit, for the third kit you can give me permission. Any club does it. But the first two kits should totally belong to Mohun Bagan. And there should be no two questions about it. There should be nothing about red and white. It should be all maroon and gold. Green and maroon. And green and maroon, you don't have those colors like he realized it. Because trust me, he's not taken it as a light decision. His marketing team must have gone down and seen the value of the color, seen the value of the logo, seen the value of what it will give him compared to if he had gone in the other direction. There would have been total chaos today. Now, the point about, for example, I don't know what Baji said, but my point of view is that if he has done so much, then there should be, for making sure there's consensus amongst the fans, he should have gone all the way. For example, that having Mohun Bagan as the football club, it could be Mohun Bagan by ATK, and but Mohun Bagan should be Mohun Bagan. And I think that if the fans raise their voice enough in a decent way, like we did, and we should made sure that Mr. Goenka, doesn't matter, I was not I'm not an ardent Mohun Bagan supporter, but I also made my voice show that we have to make sure that they retain their identity, retain their colors, retain their logo. And the same thing, the reason, for example, I went and even talked about the East Bengal deal with Mr. Ajit Isaac is that tomorrow I don't want an investor coming in and changing the identity of a club, because that's not theirs to change. It is the legacy of 100 years. And it's not even the current fans, by the way. It's not even in their decision, because it's the blood of their parents and their grandparents. So the decision is just not even the current decision. It's a 100-year-old, 3-generation, 4-generation club. And if he respects that, he can have
for the next 100 years the most successful club in India. And it all depends on how they look at it. They should never look at it totally as a commercial joint venture that I have now done this and ISL may ATK has won 3 trophies, so we also have a legacy. No, man. That's like me saying, being honest with you, that Minerva Punjab has a legacy. We don't have a legacy. We are 5 years old. We are a bacha. And that's the same. ATK is even younger than us. They are 3 years old. That first 2 years, come on, man, they were 40-day tournament. ISL was a 40-day tournament, not a league. Correct. वो तो 3 साल से league बना है. So 3 साल is what I would call a club. A club which takes part in one tournament in a year is not a club. We have to take part in a league. So when that started happening, then you could call it a league. So legacy is nothing to be compared right now. There is no comparison. And if he actually adopted and adapted that, I don't know. For example, I used to keep on boasting that, there are only 4 clubs in the top 100 in Asia from India. One is Mohun Bagan, which is on the highest. Then is Chennaiyin and Minerva. And then we have Aizawl, which used to be there, now is slipped down a lot. But we used to be there. Now what happens to this ranking? Because Mohun Bagan apparently has stopped existing. So this ranking is not theirs anymore. Because when I gave Punjab FC to them, just the name Minerva was taken off. The ranking is still with Punjab FC. So what happens to the AFC rankings? Does the legacy restart all over again? Is it 0-0-0-0, or is it that they adapt and adopt all the trophies and the history and the culture of the club fully? Okay, a lot of questions are coming on. First of all, thankful to all of them. 178 people are watching this, and we are grateful to all of them. Now 183 people are watching this. The numbers are increasing. Ashish Das has a question, and the question is to Mr. Ranjit Bajaj. Mohun Bagan currently nowhere. What about that 30 to 35 Indian footballers who's going to be losing a big platform to prove themselves? What's your view on that, Bajaj Bhaji? That's a very touchy question, which is very close to my heart. See, if it was, for example, when you have to make development, talking about development of football, when Punjab closed, we and Roundglass was there. Roundglass and Punjab merged. It's not that the 2 academies became one and half them lost. I restarted, and so there's another academy. Nothing was lost. You have to understand, Mohun Bagan's, forget about those 35 players, bhai. What about the 100 players of the junior academies? And Mohun Bagan junior academies are not a normal academy. They are a very good academy. In fact, Mohun Bagan junior academies are better than most of the ISL academies. I'm talking about results. I'm talking about facts, okay? Results. Even East Bengal Academy, Mohun Bagan Academy, they are the only ones who qualify out of that group from all age groups. And they dominate like a big team should be. So now those boys, for no fault of theirs, have to now look for a new club in this pandemic when no one is even doing trials. By the time they get trials, they'll have crossed that age. If you don't have a club for 1 year and a footballer goes somewhere, you know what happens by in football world. तो एक साल ना खेलो तो कोई देखता नहीं आपको. वो भी junior football में कहीं ना खेलो तो फिर तो कोई पूछेगा ही नहीं. Then what about the staff? There is around 35 to 40 staff. Not only the first team, I'm talking about the reserve team, the junior teams. Now they've given you and the senior team. They are champion staff. What I mean by champion staff is the title is not only the teams. The medals are not only the team members. When we won the title championship, the medals were given out to even the physio, to the manager, to the team massage guy, every analyst, everybody got medals. So they are winners. Now winners are supposed to be respected. That means you need to make sure that either, there was a parade here, wo bhi nahi hua because of the pandemic. They were given the gratitude by the Mohun Bagan fans that, you made us win this championship and thank you so much for it. वो parade भी नहीं हुआ, नहीं तो मेरे को पता इतना बड़ा parade होता था, traffic jam वाला parade होता, and that was not possible. And then the next news they get is because of this merger, yeah, very good thing, they're going to play in the ISL. But even though, actually, if you look at it, according to the AFC plan, the winner of this year's league should have gone on and got into the ISL as it is. Correct. That's true. The winner of this year's league, as long as you fulfill the criteria. So being honest with you, if I was Mr. Goenka, I would have actually
promoted both the clubs as separate entities. I would have not merged them because the cost comparatively for him is very minuscule to the profits he will earn in 20 years. Because in 20 years, when the revolution comes, there will be no bigger club than Mohun Bagan and East Bengal. And I'm saying Mohun Bagan and East Bengal and not diluting it. And by that time, probably ATK could have been a good power as well because they're doing very well. And the investment at this time required to keep this club going and keep ATK also going at the same time would have not been much. The same way, if I was him, I would have even invested in East Bengal. Because understand, Indian football will only do well if these two clubs do well. If these two clubs do not do well, Indian football will not do well, no matter how much you try. It's all about these two clubs. The I-League was being telecast only because of these two derby matches. उनके इन दो मैचेस में TRP इतने होते थे, they used to take care of the entire cost of coverage. That is what the power of these, and the TRPs of these two matches used to be better than any ISL club, any ISL match, by far. So they have a ready-made product, and diluting that even by this much, I think, is sacrosanct. I mean, is not holy. Because football, mein, it's like they say, emotions are like that. It's like a mother club. So the emotions are also, it's about being holy and unholy. Absolutely. গোপালদার কাছে আসবো। গীতেশ শিকদারের প্রশ্ন আছে। গীতেশের প্রশ্ন, সুমনদা asked this question to Gopalda as well as Mr. Bajaj. गोपालदा, मैकडॉवेल और किंगफिशर के साथ एटीके का कोई कंपैरिजन नहीं होता है क्योंकि एटीके इज नॉट अ स्पॉन्सर ऑफ मोहन बगान, और रादर एटीके इज a merged entity. ISL के कोई टीम के साथ पहले इन्वेस्टर या स्पॉन्सर के नाम नहीं बैठते. So why do you think, and on what point ETK's term is compared with McDowell? অ্যাবসলিউটলি ব্রাদার, ঠিকই বলেছো যে স্পন্সর বা বিনিয়োগকারী সংস্থার সঙ্গে এটিকের সঙ্গে মোহনবাগানের মার্জারটা গুলিয়ে ফেললে চলবে না। আমি সেটা বলতে চাইনি। আমি যেটা বলতে চেয়েছি যে দুটো ক্লাব, এটিকে ফেডারেশন এবং এএফসির কাছে তাদের লাইসেন্সিং ক্রাইটেরিয়া আছে, মোহনবাগান তাদের কাছে ফেডারেশন এবং এএফসির কাছে লাইসেন্সিং ক্রাইটেরিয়া আছে, দুটো ক্লাবের কাছে। এবার দুটো লাইসেন্সিং ক্রাইটেরিয়ার ক্লাব মার্জ হয়ে একটা নতুন এন্টিটি তৈরি হলো। আমি ঠিক জানি এটা মার্জার আর স্পন্সর আর বিনিয়োগকারী সংস্থা কোথায় কি আসে। আমি জাস্ট এক্সাম্পলটা দিলাম এই কারণের জন্য যে আজকে মিস্টার সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগান সমর্থকদের কাছে আজকে মহানায়ক হতে পারতেন। এই কারণে আমি বলতে চাইছি যে বিনিয়োগকারী সংস্থা এবং স্পন্সররা যে ট্রিটমেন্টটা ক্লাবগুলোর সঙ্গে করে থাকে, মানে ক্লাবগুলোর নামের আগে যুক্ত হয়, আমি এই জায়গাটা বলতে চাইছি। আজকে কিন্তু মার্জার হওয়ার জায়গায় একই কিন্তু হলো, মোহনবাগানের আগে এটিকে এলো। আমি এদের সাথে গুলিয়ে ফেলতে চাইছি না বন্ধু, আমি জানি এটার ইয়েটা পার্থক্যটা। আমি বলছি ট্রিটমেন্টটা অন্য হতে পারত। এবং মোহনবাগান এমন একটা ব্র্যান্ড, 131 বছরের একটা প্রতিষ্ঠান যার সাথে ইতিহাস জুড়ে রয়েছে, সেই প্রতিষ্ঠানটাকে যদি আমি আরো বেশি হাইলাইটস করতে পারতাম তাহলে সঞ্জীব গোয়েঙ্কা মহানায়ক হয়ে যেতে পারতেন। তার মানে কি তিনি নায়ক হবেন না? অবশ্যই হবে। কিন্তু মোহনবাগান সমর্থকরা কোথাও একটা চেয়েছিল যে এই যে বড় একটা অসত্য গাছ, বট গাছটা রয়েছে, তার ফুটবল রাইটসটা সঞ্জীব গোয়েঙ্কার হাতে রয়েছে। এই সামনে থাকবে এটিকে না পিছনে থাকবে এটিকে, এই জায়গাটা নিয়েই তো নামকরণটা নিয়ে মোহনবাগান সমর্থকরা অনেক উৎকণ্ঠায় ছিলেন। তাতে তাদের কোথাও একটা ছিল যে মোহনবাগানের নামের আগেই এটিকে বসবে। কিন্তু সেটা মিস্টার গোয়েঙ্কা পারতেন যে চলো মোহনবাগান সামনে, কারণ তিনি তো সবসময় নিজে বলছেন এই ক্লাবের লেগাসি ভাবা যায় না। মোহনবাগান ইজ মোহনবাগান, আমি তো বাচ্চাস, সব সময় তিনি এই কথাটা বলছেন যে ওর সাথে আমার কোনো কম্পেয়ারই হয় না। আমার 6 ইয়ারের একটা ব্র্যান্ড মোহনবাগান 131 ইয়ার্স,
and food and এটার সাথে কোনো কম্পেয়ার হয় না। কিন্তু তিনি মনে মনে কোথাও এটাও তো একটা ব্র্যান্ড ক্রিয়েট করেছেন, 240 কোটি টাকা ঢেলেছেন, 6 বছর ধরে 40 কোটি টাকার পার ইয়ার করেছেন। তিনি তার ব্র্যান্ডটাকে মোহনবাগানের আগে যুক্ত করে দিলেন, আমি এইটা বলতে চেয়েছি। সেই কারণে মোহনবাগান অফিসিয়ালরা যখন জেনে গেছেন যে হ্যাঁ তিনি 80% মালিক, তিনি একটা ব্র্যান্ড ক্রিয়েট করেছেন, দুটো ক্লাবের মার্জার হয়েছে, মোহনবাগান নামের আগে তার নামটা তিনি বসাতে চাইবেন, সেটাই তো স্বাভাবিক। তিনি উল্টো করে দিতে পারতেন, আমি বলতে চাইছি, এইটাই বলতে চেয়েছি। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। আর যেটা হচ্ছে রং এবং লোগো, এটা নিয়ে অনেকের মধ্যে উৎকণ্ঠা ছিল। তো যাই হোক, এই যে আজকে এটিকের যে লাল সাদা, যখন এটিকের সাথে অ্যাটলেটিকো মাদ্রিদ এটিএম যুক্ত হলো এবং তারা যখন টেকনিক্যাল সাপোর্ট দিল এটিকে কে, এবং এই এটিকে কে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার সময় দেখা গেল যে অ্যাটলেটিকো মাদ্রিদ যে জার্সিটা পরে খেলে হোয়াইট অ্যান্ড রেড, সেই স্ট্রাইপটা এটিকের মধ্যে এলো। ফলে পরবর্তীকালে তারা ভাবলো রংটা কোনো ম্যাটার না, আমি ব্র্যান্ডটা ক্রিয়েট মানে এস্টাবলিশ করেছি, সেটা মোহনবাগানের আগে বসে গেল, আমি ঠিক আছে চলো এটা কম্প্রোমাইজ করলাম, মানে গ্রিন অ্যান্ড মারুন, এটা ন্যাশনাল কালারের মতো অনেকটা ব্যাপার, কারণ মোহনবাগানকে জাতীয় ক্লাব বলা হয়, চলো আজকে দেশটা নিলাম, আজকে এটিএম গুড বাই করে দিলাম লাল সাদা স্ট্রাইপটা। আমি জানি না নিয়েছে কিনা, আমার মনে হয়েছিল আর কি। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। আর 3 নম্বর হচ্ছে লোগো। আমি এই শোটা বসার আগে মোহনবাগান অফিসিয়ালকে জিজ্ঞাসা করেছিলাম যে লোগোটা রয়েছে মোহনবাগানের, পালতোলা নৌকা অ্যাজ ইট ইজ রয়েছে লোগোটা, কিন্তু লোগোর মধ্যে লেখাগুলো একটু এদিক ওদিক হয়েছে। ফাউন্ডেড বাই 1889টা নেই ওখানে। আর মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের জায়গা মোহনবাগান নামের আগে এটিকে বসে গেছে, আর ওখানে ফুটবল ক্লাব রয়েছে লোগোটার মাঝখানে। তো এই জায়গাটা কেন? তখন আমাকে সেই কর্তা, মোহনবাগান কর্তা, তিনি খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন বিষয়টা, যে কৃষ্ণের অবতারের সঙ্গে এটা তুলনা করা হলো, যে কৃষ্ণের অবতার যেরকম এক এক রূপে মানুষের সামনে এসে দাঁড়ায়, ঠিক মোহনবাগানের লোগো ইনস্ট্যান্ট থাকলেও তার লেখাটা, মধ্যের লেখাটা এই কৃষ্ণের বিভিন্ন রূপ, অবতার রূপে এসে ধরা দেয়। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন জোসে বা বেতিয়ারা যে জার্সিটা পরে মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে, সেই জার্সিটার মধ্যে কিন্তু ফাউন্ডেড বাই 1889 নেই। ফলে তিনি আমাকে এই ব্যাপারে এইভাবে ব্যাপারটা বুঝিয়ে দিলেন। আমি বললাম ও, ফলে এই যে নতুন এন্টিটি হলো, এই নতুন এন্টিটিটা ওই লোগোটার মধ্যে স্থান পেল আর কি। সমান। Absolutely correct, Gopalda. But right now, my question would be to Ranjit, and this is a question from a lot of East Bengal fans. You are a hero for the East Bengal fans as well as the Mohanbagan fans, as we all know. They want to know. I am taking the question of Mr. Shohardo Das. He is asking, Ranjit Paji, is it authentic news that you are buying 70% shares of Quest? See, why it was an attempt to push the current management, the minority management. Okay, they keep on telling, I've been hearing for the last 4 months from them that our investor is coming, our investor is coming, our sponsor is coming, our sponsor is coming. And if there is a sponsor and investor, trust me, when they hear that Ranjit Bajaj wants to invest, that sponsor will come, or it will not come. Because if it doesn't come now also, they don't release who the sponsor investor is, then it's a big... See, the point was making sure that this kind of a thing is not faced by East Bengal. Because them being in the same boat, tomorrow any other corporate house can come and do this with them. And if the same thing happens, everybody is not the same. They can just remove everything if they want. Because if you have 70%, people don't understand. Contracts are made, but when 70% you have control, that you can pass board resolutions in the board with 7-3 margins, and that becomes the new contract. So it becomes very tough
And my aim is to make sure, if I do get control over it, to make sure that ever in the history of Indian football, no one can actually say that I'm the owner of East Bengal. They should only say that I'm a custodian and I have 1% share or 0.5% share, like you have in Barcelona, like you have in Real Madrid. The difference here will be that I'll actually be giving the shares out to those fans. Once the fans have their representative directors on the board, this is very, very tough for anyone to screw. And then the only caveat is that either it goes to somebody who will make sure that the legacy goes on and takes fast action. Because see, either the East Bengal fans also want to see them in the ISL. True, immediately. But if you ask an East Bengal fan, do you want to anyone to even think of screwing with your ID or with your logo or with your colors? They will say no. They rather not do that. So that is what you have to look after. So both the things, finding an investor, but somebody who will also not will change the logo or the ID. And I'm there. I'm always there to back up. If they don't find it, I'm there. Brilliant. That's the answer to all the East Bengal fans who were waiting for this answer from Mr. Ranjit Bajaj. And my next question is also for Ranjit. Priyant Singh, as you know him pretty well, Mohammedan Sporting goalkeeper and one of the finest goalkeepers we have around. He has a question for you, Mr. Ranjit Bajaj, sir. Do you have any target other than Minerva Punjab FC, who will play in the I League or ISL? So he wants to know whether you have a plan to play in I League or ISL. See, the target is that starting again from the grassroots. So that means it will take a couple of years. Why? Because the World Cup batch which I've started is from the ages of 5 to 10. And in another 2 years, they'll be under 13. Then we'll be in the under 13, 15, 18. But at the same time, we'll start from second division. Because if I've done it once, I can do it again. And that is the way. So if I keep on telling people that, this is the wrong way of doing it and paying and playing, and myself, I go and pay and play, is the wrong thing. Rather than that, go back from the thing. If I have to start, then I'd rather start with Minerva only and do it from the beginning. Fantastic. এই প্রসঙ্গে আরো একটা খবর দিয়ে দিই, মানে এই শোটা তো শুধুমাত্র ইস্ট বেঙ্গল বা মোহনবাগান রিলেটেড নয়. There is one more news amidst the COVID reasons and COVID circumstances that Ranjit, your team Minerva Punjab played in the AFC Cup and you fought it hard. Perhaps I was having a chat with Mr. Rohit Ramesh just a few minutes back before the start of the show, and I think many of the fans, they are not aware of it, that the fixture of the AFC Cup has already been declared and sent to them. October 26th is the date, and they'll be the first I-League team to be there on action to play the AFC Cup. So I asked him generally that, everyone is concerned about their teams, when the league will start and all, and their coach, their foreign players and all, and AFC Cup is a prestigious tournament. You're representing your nation. So how are you prepared for that? And he came up with an answer. Mr. Rohit Ramesh said, perhaps we are the most unluckiest team to perform in the AFC Cup, because our coach is stuck over there at Singapore. We don't know when he'll come back. We don't know where we'll be playing our games, because every club wants to play their AFC Cup matches at their own territory. We don't know whether we'll be able to play over there or not. Third, we don't know when we'll be getting the services of the foreign players. And most importantly, the fourth point, we don't know, due to the social distancing criteria, where would we train. So this is a question I have to both Gopalda and Ranjit. Ranjit, to start with. Ranjit, what do you think? Had you been there in his position, what would have been your thoughts? First of all, I would like to immediately offer Rohit my complete help. He can be in Chandigarh. We started testing, so you don't need to have symptoms to get it tested. You can go to a private lab and get it tested. So we've tied up with a lab. We have made our Minerva into a kind of a bubble. So that's the same way I offered it to the Indian team. Rohit is representing India. We would love for him to come there and bring his entire team. We'll take care of him and we'll take care of his entire training cost and everything else. Bring him here. Now, the stadium is something which he'll have to really, really work hard on, because it all depends on the government now.
which government, and you don't even know. You book the stadium now, and by the time the match comes, that time there's a curfew. You don't know, and it's going to get even more difficult. So I don't understand what's happening. When there were 600 cases, there was lockdown in India. There are over 8 lakh cases now in India, and everything is now reopening. So the sensible thing to do is to protect yourself till the time either there's a vaccine or testing. So even if there is testing, open testing means that you can get a test every day if you want, if you can afford it. At least the people who can afford it can keep themselves in a bubble and train, because till now even that is not possible. Now in Chandigarh we have that facility available, so it's an open invitation to not only Rohit, Ramesh, but all national teams to come and use the facility. But as restarting football for the normal people, I would say that I'm talking about even second division. When they were saying they're going to have second division shortened version before the league, it's not going to be possible in the near future. When they are saying they're going to have the ISL, let me tell you honestly that I don't think it's going to happen then. Why? Because they had suggested 4 venues. One was Calcutta. Calcutta has banned flights from Delhi. Forget about ISL venue. Then Guwahati. Guwahati is in curfew. Then you have Kerala. Kerala has said no. And that is only left with Goa. So you really think Goans will not stand up and say, what the hell, you think we are guinea pigs? Why are you bringing the whole world here? Because they were already pissed when Goa opened it for the tourists to come in. They said, we don't want tourists, just keep them out. We don't want this happening. And that's what happened. The moment the tourists came in, Goa had 0 cases. It's gone up now. It's blown up. So unless and until they have a place like the Premier League or like MLS is doing, they have one base, all the teams are staying in one hotel, and it is an actual bubble. Now that may be possible with ISL, but you really think the I-League people have so much of money, or the second division? And forget about that, the junior league. So the major disruption is going to be to our grassroots, because our grassroots will have no growth in the next 2 years, because there will be no grassroots. If there is no I-League, there's definitely going to be no junior league. If there's no junior leagues, there is no grassroots. So we are in for a tough time, and we have to now really support our coaches and the little academies. Day before yesterday, we had a great victory. I've been fighting for this for 3 years, something known as solidarity compensation. That means academies, junior academies, get money for the number of years the players spend in that academy. So it becomes a viable process for an academy to open up. For example, Vikram Pratap apparently was sold by AIFF for 1 crore. AIFF, he was registered for 1 year. He was with CFA, Chandigarh Football Academy, for 3 years. He was with Minerva for 3 years, and 1 year with AIFF Academy. And they have got 1 crore. Same with Gibson Singh. He was with us for 4 years and scouted by me personally from Manipur with AIFF for 1 year. He's been sold for 60 lakhs. So this is the only federation we know in the whole world who sells players. There's no other federation who does that. The development fee should always go down to the academies. Now, forget about me or even CFA, because it's a government-run academy. I'm talking about these small academies all over India and Manipur or in West Bengal, where there's a small coach who's doing nothing but taking 10 rupees from each boy, and that is his source of income. Now imagine if that small percentage, if one boy of that academy, like a Dipindu Biswas, makes it big, and that academy gets 1 lakh rupees, next year he will give 10 times the effort and produce 10 Dipindu Biswas. That's what we need to do. We are now thinking, the whole world is now thinking of economics of football, urgent economics. The whole world is wrong. Why? Because right now we need to focus on grassroots. Why? Because after 2 years, these guys who are playing right now will be very old to play. Either they'll play and the standards will drop. We need young blood, and you can't stop the production line. So if you have to create bubbles for junior academies and make them prosper. Right now, for example, our under-16 team, we are in the group of South Korea, Australia, and Uzbekistan. All 3 countries are in practice for the last 40 days. They're already in practice. We've not even started. I offered, so they went to Goa, and now they've come up with a plan. From 16th July, they're going to come to Goa. So this should have been done without me pushing people, man. I mean, this is not my job. But they don't think like the under-17 girls football we are hosting. They're not even training yet.
They will And start this is, also from the month of yeah, July. they will start, but we are the hosts. We should be going at it. So Olympic athletes have been training for the last 2 months in NIS. They were allowed special permission. The hockey girls also started training 1.5 months ago, 1 month ago, the first ones to be allowed. So this could have been done. But if the federation doesn't take an effort to do it, no one else will do it. And we need to actually start thinking about the referees in Calcutta, the Maidan boys and groundsmen in Calcutta, the coaches in Calcutta, whose only income is for 2 months in the Calcutta League. And that money they save up and then they run their entire household for 10 months with it. That guy, I know at least of 50 coaches personally who have given up and now working as security guards or working as gardeners or working as housekeeping people. Why? Because they said we have to live. And they have no other qualification. They're very well qualified as a coach, but they have to take up jobs like this, which is not a bad job, but they have to take up this job even though they are graduates and they've been coaching for 10 years because no one is out there to help them. So the federation got grants from FIFA. They got $500,000 to give out to clubs and small clubs and academies. Nothing has gone out. So this is not only here. The economics is not only running us, is running the entire world football. And sadly, in India, it's even worse. কামিং টু গোপাল দা একটা প্রশ্ন করবো তার আগে ছোট্ট করে আপনাদের একটা আপডেট দিয়ে নি। আজকে একটা দল বদলের ঘটনা ঘটেছে, সেটা সম্পর্কিত, সেটা আমাদের প্ল্যাটফর্ম থেকেই আপনাদেরকে দিচ্ছি। আজহারউদ্দিন মল্লিক যথেষ্ট প্রতিভাবান ফুটবলার। গোপাল দা তুমিও জানো। রঞ্জিত, ইউ নো আজহারউদ্দিন মল্লিক, রাইট? The derby hero. Yes. He has signed for Bengaluru United today. So I mean, Bengaluru United is coming strong. They'll be playing the second division I League this time around. So he has joined Bengaluru United. So Gopalda, I'll be coming to you for a question from Kaushik Shenapal. His question is, Mohun Baganer 5টা I League trophy আর এটিকে 3টে ট্রফি ISL এর, এটা কি একসাথে কাউন্ট হবে না নতুন করে শুরু করতে হবে? ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে এটিকের 3টে ISL ট্রফি এবং মোহনবাগানের জাতীয় লীগ এবং আই লিগ মিলিয়ে 5টা ট্রফি, এই এগুলো না মুছে ফেলা যাবে না, ঠিক আছে? এবার যেহেতু মোহনবাগান এবং এটিকে মার্জার হয়ে ISL খেলবে, সেহেতু এখন আপাতত আই লিগটা যেহেতু সেকেন্ড টায়ারের হয়ে গেল আর কি, সেহেতু এটিকে 3টে ট্রফিকেই ধরা উচিত, ঠিক আছে? এবং নতুন এন্টিটি নিয়ে খেলবে তো ISL এ, ফলে ISL এর ট্রফিগুলোই থাক, আর মোহনবাগানের ট্রফিগুলোও মুছে ফেলা যাবে না। 131 বছরে অসংখ্য ট্রফি ফেলেছে। যেরম ভাবে মোহনবাগানের আগে এটিকের নাম জুড়লেও যেভাবে মোহনবাগান কোনোদিন স্যাডও হবে না, ঠিক সেরম ভাবে ISL খেললে হয়তো 3টে ট্রফি মোহনবাগান আর এর মার্জারে কাউন্ট করা হবে, কিন্তু মোহনবাগানের 131 বছরের এত ঐতিহ্য কোনো কিছুই মুছে ফেলা যাবে না। কিন্তু এটিকে মোহনবাগানের আগে যুক্ত হলেও মোহনবাগান কিন্তু কখনো স্যাডও হবে না কিন্তু। এবং সবুজ মেরুন জার্সি পরে যখন রয় কৃষ্ণা, এডু গার্সিয়ারা খেলবে, আপনারা যে নামেই ডাকুক না কেন, যখন উচ্ছ্বাস করবেন, চিৎকার করবেন, তখন কিন্তু মোহনবাগানটাই বেরিয়ে যাবে কিন্তু, ঠিক আছে? সেই কারণে আমি বলছি যে এটা এভাবে এখন দেখার প্রয়োজন নেই, ঠিক আছে? মোহনবাগান যখন খেলবে, সে তার আগে বা পরে যে নামেই জুড়ুক না কেন, ওটা মোহনবাগানই খেলছে আর কি। হ্যাঁ, ইস্ট বেঙ্গল ফ্যানরা একটু দুষ্টুমি করছে, তারা দুষ্টুমি করেই বলছে এটিকে 5বার আই লিগ জিতলো তাহলে। না আমি সেটা বলতে চাইছি না। মোহনবাগান এটিকে 5বার আই লিগ জিতলো না, এটা একটা নতুন এন্টিটি, পথ চলা, যেহেতু ISL-টা খেলছে, ঠিক আছে? কোন ট্রফি বাসি না। আপনি মোহনবাগানের যেরকম কলকাতা লিগও ধরা হয়, ডুরান্ড কাপ ধরা হয়, রোভার্স কাপ ধরা হয়, ফেডারেশন কাপ ধরা হয়, ঠিক আছে?
কোনো টুর্নামেন্ট আছে, কোনো টুর্নামেন্ট নেই, কিন্তু মোহনবাগানের ঐতিহ্যের ঝুলিতে অসংখ্য ট্রফি রয়েছে। এটা কখনো শ্যাডো হবে না। সে যেখানেই মার্চ হয়ে বা নতুন এন্টিটি তৈরি করে আইএসএল খেলুক না কেন, সবকিছুই থেকে যাবে, আমি এটা বলছি। Absolutely. Coming to Ranjit, a lot of admirers are asking a question to you. Many of them are also raising words like we want you in the federation as well. But Ranjit, I know you particularly very, very well. I have a question to you. I know it pretty well that you are very much concerned about the legacy of East Bengal and Mohan Bagan. You've always had a huge, huge respect for these two clubs. Mohan Bagan will now be playing in the ISL. If I come about East Bengal's perspective, East Bengal fans are still the riddle. They don't know whether they'd be playing in the ISL or in the I-League. The players, I heard, that they are also in a kind of a riddle, that they don't know whether they'd be playing in the ISL or not. There are a few players, I don't want to take their names, but they told me that if they do not confirm me that they'd be playing the ISL, I might leave the club and then sign for a different ISL club. So, as a whole, I mean, the hunt of the circumstances are once again the supporters. What do you think about it? See, you're right. End of the day, it's the supporters who suffer, and now that's the uncertainty. Again, like what's killing us is not the COVID. We don't care about the virus. अगर हमारे को कोई बोल देता कि okay fine भाई, virus will end on 1st January. Oh my God, everybody would be perfect about it. कि ठीक है 1 जनवरी तक टाइम निकालना भी निकाल देंगे. अब यही पता नहीं है वायरस कब खत्म होएगा. The same way we are uncertain about what's going to happen. The future is so uncertain, and with Mohan Bagan especially getting into the ISL properly, and the fans, some of the fans satisfied, some not satisfied, some still satisfied with the colors and all, they will even put more pressure on East Bengal to get into ISL. But I really suggest that they should think about it, that they will not be able to watch their beloved East Bengal this year in a stadium, even if ISL takes place. तो अगर टीवी पे देखना है तो आई लीग में देख लो इस साल, because if you push them too much, the officials may go and sign a deal. Okay, so they are going to do it because they are also under pressure from the fans. But when you sign a deal with an investor who's going to put in that money, he can make you write whatever he wants if you have to sign. And then if you don't sign, you don't get into ISL. If you sign, then you give your arm and leg away. So it should always, see, the point is they should understand that the ISL will never be complete till the day East Bengal gets into ISL. It's simple as that. Unless Mohan Bagan and East Bengal both are in the ISL, it's not a complete league. For example, now Mohan Bagan in this, suppose ISL mein East Bengal nahi aaya is saal, and Mohan Bagan wins it, and next year when East Bengal gets into ISL, they don't win it. Do you understand the emotions of the East Bengal fans? They'll say you won it because we were not there. Do you understand? So the whole point of playing football is Mohan Bagan to beat East Bengal and East Bengal to beat Mohan Bagan. The whole point of the football is that. अगर ये दोनों नहीं होंगे इकट्ठे तो लीग नहीं है कोई. And so it will happen, and it will happen. Why? Not because ISL will dictate it. ISL now, because of the pandemic and the ratings and sponsors being zero, to raise the TRPs, they are more, listen to me, they are more desperate to get East Bengal in than the opposite. So the fan should have patience, even if it takes 1 year. And it's not going to take longer than that. Even if it takes 1 year, you'll be right there. And a club with a 100-year legacy should not be bothered about 1 year. We have waited so long for making Indian football great. 1 more year will not make a difference because the risk is too much. Risk is, everything is great agar koi investor mil jaye who's willing to give you whatever you want. But the chances of that happening within the next 2 months is very, very little. Agar hona hota, wo ho jata. And if it happens, it's great. It's brilliant. But if it doesn't happen, the risks are too great. So it should not only be one-sided ki ISL, because Mohan Bagan is there. You'll be there. And you will not be any lesser club than them when you go there 1 year later. Simple. Brilliant answer. Next question, of course, to Gopalda.
গোপালদার কাছে কোয়েশ্চেন, স্বরূপ মজুমদারের প্রশ্ন, একটা কথা সত্যি করে বলুন, মার্জার কি ভালো হলো ভারতীয় ফুটবলের জন্য? সবাই মার্জার করলে তাহলে এটা ভারতীয় ফুটবলের ক্ষতি, প্লেয়াররা চান্স পাবে কতটুকু? অর্থাৎ ज्यादा प्लेयर्स हो रहे हैं, क्लब कम हो गए हैं। ফ্যাক্ট, এটা ঠিক বলছে, এটা একদম মানে আমার বন্ধু ঠিকই বলেছে যে যদি এভাবে মার্জার হতে চায়, ফুটবল পরিসরটা কিন্তু অনেক ছোট হয়ে যাবে। কিন্তু ফুটবল পরিসরটা যত বাড়বে, ফুটবলারের সংখ্যা তত বাড়বে, কোয়ান্টিটি যত বাড়বে, ভারতীয় ফুটবলের জন্য কোয়ালিটি তত কিন্তু পাওয়া যাবে। এটাও কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু। ফলে বন্ধুর প্রশ্নটা অমূলক নয়, সত্যি খুব ভ্যালিড কোয়েশ্চেন। Now my question to Mr. Ranjit Bajaj, you have been in Indian football for a long time. I mean, if I ask you, if you go back to the last season, if I want to pick out three coaches, three foreign coaches, to be precise, who impressed you the most, who have the quality to deliver in the ISL as well? Oh, number one, Kibu. So, and proved right, he's now in the ISL. So see, it's just simple logic. When people keep on talking about the difference of ISL and I-League being too much, you will not take players from the ISL, I-League to play in the ISL if we were not good enough. Simple. And I-League players go straight into the first team. Same way, a foreign coach has proved his credentials in the I-League, which is a much tougher league than the ISL, because every club fights within the last club. अगर मोहन बगान की लीड ना होती, बाकी 8 क्लब इकट्ठे ही थे, तब भी वही होना था. अगर मोहन बगान ना होता तो again it would have been down to the same thing, 8 clubs fighting for this. So I think so Kibu is great. Now I used to like the technical know-how of Eliko Shatori of Northeast, and I-League, I would just say Kibu, and there is no, and before that it was Dave Rogers who used to be good. Kibu is good, but this year I don't think anyone came up to the standard. Fernando Santiago? See, you can't judge him because he got a team which was given to him in the middle of the season, so you can't judge him on anything. It'll be unfair to judge him as good or even bad because he didn't have a fresh start and a fresh slate. Whereas I would say Yan Law, and I would say he did so well being such a young coach and being an Indian coach. And that is what I keep on talking about. We need to forget about game time for the players. It's about game time for coaches. And when somebody has proved himself, then why shouldn't he be given another chance? See, if coaches come 9th or 10th and somebody is competing with, we were the only team which was beating Mohan Bagan till 80th, 81st, 87th minute. We were beating them till 86th minute, and then Mohan Bagan scored 1-1 at Punjab. And that match for us Mohan Bagan was on a run. For us, it turned the way that we were always going to be fighting for second place. But the audacity of an Indian coach to try out such 6 formations in 14 matches, the audacity of the Indian coach to have always 3 people up when you have a corner, and we getting actually 2 goals and 6 points from it. We scored against Rail Kashmir and 3 people up in a corner. Our corner, we had 3 people up. Then audacity of them playing with inverted fullbacks and half spaces. So, and the same things were being done by Kibu. And Kibu's analyst, he came and told us that, you were the only team we actually studied and in a tactical way, because you used to be playing with inverted fullbacks. That means you were actually doing it tactically. So we were studying you tactically, and the second match, they were able to beat us only because he told us that this is what we were able to find out. We overloaded the half spaces. We made sure your inverted fullbacks were always covered. And this was something they had to study an Indian coach tactics to become. So we need to promote our coaches. And my dream is to see very well, very, very soon, an Indian coach heading an ISL team. Derek Pereira is good enough to do it right now. That's how good Derek Pereira is. My next question is to Gopalda. Gopalda কাছে প্রশ্ন, নীলোৎপল বসাকের প্রশ্ন, এটিকেএমবির ফুল ফর্ম কি? এটিকেএমবি ফুল ফর্ম এখনো তো কোনো কিছু অ্যানাউন্স করেনি। মানে এটিকেএমবি বলতে হবে, দেখুন নামে কিছু যায় আসে না। আপনারা যে বারবার বলছেন না এটিকেএমবি,
এটিকেএমবি মোহনবাগান সমর্থকরা যখন সল্টলেক স্টেডিয়ামে খেলা দেখতে যাবে বা তার প্রিয় দলের খেলা দেখতে যাবে, এবং যখন রয় কৃষ্ণা, এডু গার্সিয়া, অরিন্দমরা সবুজ মেরুন জার্সি পরে খেলবে, তখন কিন্তু নামে কিছু যায় আসবে না। আপনি এটিকেএমবি এটিকেএমবি বলে চিৎকার করবেন না, আপনি মোহনবাগান 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 বলেই চিৎকার করবেন। ফলে এই ফুল ফর্ম আগে এলো না পরে এলো এগুলোতে কিছু যায় আসে না। মোহনবাগান 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 ইটসেলফ এমন একটা ব্র্যান্ড যে তার আগে পরে কিছু না, মানে কে এলো না এলো কিছু যায় আসে না। আমি সেই জন্য বলছি যে ফুল ফর্ম কি, নামটা কি হলো, এটা মাঝে মাঝে আপনারা একটু দুষ্টুমি করছেন বা ইয়ে করছেন, সেগুলো ঠিকই, আপনাদেরও জানার অবশ্যই ইয়ে আছে। বাট আমিও নিজে জানি না যে এটিকেএমবি ইয়ে, জানি এটিকে আর মোহনবাগান এইটাই জানি পুরো নামটা, তার এর বাইরে আমি কিছু জানি না আর কি। আর সব থেকে বড় জানি যে মোহনবাগান যেখানে খেলবে সেখানে সবাই মোহনবাগান মোহনবাগান মোহনবাগানই বলবে। ওই এটিকে মোহনবাগান খেলছে এটিকে মোহনবাগান খেলছে আমার মনে হয় না এরকম বলবে আর কি। Absolutely. Question from Argham Mukherjee. I mean, I'm asking this question to both of you. Gopalda, and I'm adding you as well, Ranjit. What about the information about East Bengal's NOC? And how are you looking at it, Ranjit? Gopalda, aage bolo. Gopalda pehle. ওকে, আমি যতটুকু শুনেছি বা যতটুকু জানি যে মানে মিস্টার অজিত আইজাক একটা জায়গা খুব সিগনিফিকেন্টলি মানে উল্লেখ করেছে, সেটা হচ্ছে ফিনান্সিয়াল ম্যাটার। এই ফিনান্সিয়াল ম্যাটারটা উনি কিন্তু খুব ট্রেস করেছেন। এবার হচ্ছে তার পরবর্তীকালে যখন অধ্যায়গুলো বদলে যেতে থাকে, আমি দেখতে থাকি যে উনি বলেছেন আমি ইস্ট বেঙ্গলের থেকে 1 টাকাও নেব না। ঠিক, উনি 1 টাকাও নেবেন না, কিন্তু উনি যেটা বলতে চাইছেন যে ওনার যে শেয়ার হোল্ডার আছে, প্লিজ এই জায়গাটা খুব বোঝার ব্যাপার আছে, ওনার যে শেয়ার হোল্ডার আছে এই শেয়ার হোল্ডারদের সুরক্ষিত রাখবেন। এই শেয়ার হোল্ডারদের সুরক্ষিত রাখাটা খুব সিগনিফিকেন্ট ব্যাপার। এবার ব্যাপারটা কিরকম, ধরুন যখন 70% মালিক যখন অজিত আইজাক বা কোয়েস, অজিত আইজাক বলাটা ভুল, কোয়েস, তখন তিনি কি বললেন, 70% ইয়ে কোম্পানি যখন কোয়েস কি বললো যে আমি একটা ফুটবল কোম্পানি খুলতে চাইছি, এই ফুটবল কোম্পানিতে কে কে ইনভেস্ট করতে চাইছো, তখন তার বেশ কিছু শেয়ার হোল্ডার এলো, তারা বেশ কিছু টাকা ইনভেস্ট করলো। সেই ইনভেস্টের ফলে তিনি 2 বছরে 40 থেকে 50 কোটি টাকা ইনভেস্ট করলেন, ঠিক আছে। কিন্তু আজ যখন কোম্পানিটা মাঝপথে বন্ধ হয়ে গেল, তখন কিন্তু এই শেয়ার হোল্ডাররা মিস্টার অজিত আইজাককে গিয়ে বললেন এখন তো বন্ধ হয়ে গেল, তাহলে আমাদের অবস্থাটা কি হবে। অজিত আইজাক তখন তাদের নিশ্চয়ই বলেছেন যে তোমাদের সুরক্ষিত করার চেষ্টা আমি করব, অবশ্যই করব। এবার তাদের সুরক্ষিত করতে গেলে কি করতে হবে, ইস্ট বেঙ্গলকে বিচ্ছেদের পত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। ইস্ট বেঙ্গল বিচ্ছেদের পত্রটা সই করে দিলে তখন ও শেয়ার হোল্ডারদের ক্যালকুলেশন করে একটা অ্যামাউন্ট পাঠাবে ইস্ট বেঙ্গল ক্লাবে। সেই অ্যামাউন্টটা যখন ইস্ট বেঙ্গল পেয়ে, যখন ইস্ট বেঙ্গল তাকে দিয়ে দেবে, তিনি এনওসি দিয়ে দেবেন। তিনি কিন্তু 1 পয়সাও নিচ্ছেন না, কিন্তু তিনি শেয়ার হোল্ডারদের সুরক্ষিত রাখার কথা বলছেন। বিষয়টা কিন্তু এখন এই পর্যায়ে রয়েছে। Brilliant point. I mean, এই প্রসঙ্গে I'll come to Ranjit on a different matter. It's a very good question from Devjit Sarkar. Ranjit, we know that you are a person among all the officials who are a bit different because you take football, Indian football, very, very passionately. Question: when do you think that India will play a senior level FIFA World Cup? See, there are 2 ways of playing it. One is Mr. Praful Patel's way of playing it, which is either by lying to the public after every 4 years, which he has done in 2014 that we'll play in 18. In 18 he said 22, and 22 now he's saying 26. Or the other way he also has is, that's a great way actually of hosting the World Cup. So if we host the World Cup, we get to play. So usme under 17 World Cup women's fine, so abhi lag ke ja rahe hain upar, and now he's come in the FIFA governing council.
So that is where politicians are useful. So maybe that is the only way I can see India playing the senior FIFA World Cup in the next 10, 15 years. Why? Because to play in the World Cup, you need to be in the best 10 in Asia. So forget about the World Cup first. You got to be in the best 10 in Asia to qualify for the Asian Cup. So right now we have problems in qualifying there, and बहुत मुश्किल से we did it this time, and this time you can see what our results are. Even though we had a pretty easy group comparatively, we could have done really well and we could have gone up. So if we are not in the top 7, top 5, top 6 of Asia, even if there is to carry a 48 team World Cup, so 8 teams to 7, 9 teams from Asia will go. We need to be there, and we can only be there. So it's very difficult improving the batch now to make them to that level. Okay, you have to focus on the juniors, and juniors cannot be 16s. So unki development hogi, and now they will be representing. You have to focus on the 10, 11, 12-year-olds. And if you actually do that for a 10-year process, you have a great chance of not only getting to the Asian Cup, but getting to the World Cup. But only if you plan for 15 years. Like Japan, they have said we will win the World Cup in 2050. इनकी प्लानिंग 50 साल की है और ये इन्होंने प्लान 10 साल पहले बनाया था. That means the boys who have to win that are not even born. अभी तक पैदा भी नहीं हुए हैं वो. उनकी प्लानिंग तब की है. So if this is the planning by other countries and we think we can just do it by saying that we will do it in 4 years, it's not going to happen. The first part is making sure our place is flooded with coaches. And right now, the only people who afford coaching licenses is people who get jobs and want to become coaches. It should be so cheap that every second teacher in your school or every second person you know or a third person you know is a coach. When I say that, it's very, in Belgium, that's what they did. 1 in 5 in Iceland. 1 in 5 in Iceland is a coach, qualified UEFA B license or C license coach. And why? Because they made it for 50 euros or 100 euros per license. So everybody just did it for an activity kind of a thing and getting that. But what happened is that every person had technical knowledge. So even every person out on the street, when they used to teach something, that used to carry on. And imagine if our grassroots people have B and A licenses. And it's not because they're not intelligent enough. They can't afford it. If they can afford it, there would have been many more licenses. A license India mein isliye kam nahi hai because we have lack of talent. It's because it's so prohibitive in the cost. Excellent. শেষ করব অনুষ্ঠান 1 ঘন্টা অতিক্রান্ত, but with a very, very good note. I'll take this question from, or rather this statement from Shobhik Mukherjee. I think this is where football wins. This is where Bengal is different from the other part of the footballing states, with due respect to everyone. He said, as a diehard fan of Mohun Bagan also, we would love to see East Bengal in the ISL. Dream final of ISL. So yes, that is what Ranjit Bajaj is doing. I'm holding the phone, that's why I cannot do that. Same page from my end as well. Take a bow. This is where spirit wins. This is where football wins. I have just got goosebumps. That statement. Correct. And this is where Kolkata football is different. You might go to anywhere in the world, but here the passion, the emotion, the love they have for the game of football is something which cannot be matched anywhere. I mean, it can challenge Brazil versus Argentina as well. So yes. So thank you so much, Ranjit. It's always pleasure talking to you. It has been a real honor that you have flowered our show with all your valuable points. Gopalda, glad to be back with you over here at Digital Ideas. তোমাকে পেয়ে আমরা আপ্লুত. এই জার্নিটা চলবে যতদিন না পর্যন্ত will make a transparent world for football lovers in India. Thank you, Gopalda. Thank you so much. Love being on the show. And may you have thousands or more to go. This may be the first one to a brilliant start. Thank you so much, Ranjit. Love you, Gopalda. Thank you, Ranjit. Thank you, Shuman. Thank you, everyone who joined us. Thank you. Good night.